দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আর্থিক খাতসহ রাষ্ট্র সংস্কারে $7 কোটি সহায়তা পাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে $20 কোটি দেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা USAID, আর বাকিটা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক ADB। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতেও সহায়তা করবে যুক্তরাষ্ট্র। বিস্তারিত শাকিলা করিমের রিপোর্টে। ক্ষমতার রদবদলের পর এই প্রথম ঢাকায় আসে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড ব্লু। যদিও সফরের কেন্দ্রে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। লক্ষ্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও আর্থিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা। শনিবার প্রতিনিধি দলের সফর শুরু হলেও সফরের দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে বসেন পররাষ্ট্র উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন USAIDর উপসহকারী প্রশাসক অঞ্জলি কর। যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চায় উল্লেখ করে বলেন, $20 কোটি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দেওয়া হবে। এই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করার ক্ষেত্রে। পরে অর্থ উপদেষ্টা জানান, বিগত সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে। আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে। বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে কি আমরা তাদের কোনো সরকারের স্পেশাল সহযোগিতা এইগুলি সব আলাপ হয়েছে, আমরা পরে এগুলোর সাথে আরো ডিটেল আলোচনা। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি। সাক্ষাতে দুদেশের সম্পর্ক জোরদারে আলোচনা করেন তারা। পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করতে আবারও পদ্মায় আসে প্রতিনিধি দল। বৈঠক শেষে সচিব জানান, নির্বাচনের রূপরেখা নিয়ে আলোচনা হয়নি প্রতিনিধি দলের সাথে, তবে অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তীকালীন সরকার ওরা মাত্র দায়িত্ব গ্রহণ করেছেন এবং তাদের যে সমস্ত আইডিয়া সংস্কার সংক্রান্ত এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কী করে সম্পৃক্ত হতে পারে সেই ধরনের একটা আলোচনা হয়েছে এবং এটা খুবই ফ্রুটফুল আলোচনা হচ্ছে এই অর্থে যে তারা আমাদের যে পরিবর্তিত পরিস্থিতি সেই পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে একটা সম্যক ধারণা পেলেন। এদিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADBর একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরের মধ্যে $40 কোটি বাজেট সহায়তায় প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। শাকিলা করিম, RTV, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের মধ্যে 422 জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। খান আলমিনের রিপোর্টে দেখব বিস্তারিত। জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন আন্দোলনে উত্তাল ছিল সারা দেশ। এই আন্দোলনে গত 13 আগস্ট পর্যন্ত 875 জন নিহত হয় বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। নিহতদের 422 জনই বিএনপির নেতাকর্মী বা সমর্থক। সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2024 সালের গণঅভ্যুত্থানে শহীদ হন 422 জন। 2023 সাল পর্যন্ত শহীদ 1551 জন, গুম 423 জন, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় 700 জন, আসামি 60 লক্ষ, মামলা 1.5 লক্ষ। এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয়, বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে বিএনপির অবিচল সংগ্রাম ও অবদানের কথা তুলে ধরে ফখরুল বলেন, এই আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি, বহু বছরের নির্যাতন, নিপীড়ন ও ক্ষোভের বহিঃপ্রকাশ এটি। এই বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস। গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় ব্যথাতুর মায়ের ডাক, স্বামী হারানো বেদনা বিধুর স্ত্রীর অনন্ত আর্তনাদ,
পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয় বিদারক হাহাকার, আর কারাগারে বন্দি ভাইয়ের জন্য বোনের নীরব প্রার্থনা। তাদের সকলের 16 বছরের রক্ত, শ্রম, অশ্রু দিয়ে প্রতিটি পরিবারের ক্ষোভ, ক্রোধ, অব্যক্ত বিস্ফোরণ বুকে ধারণ করে চলমান ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। আন্দোলনের কৃতিত্ব নয়, স্বৈরাচার পতন নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য ছিল বলে জানান ফখরুল। আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয়, বিএনপির উদ্দেশ্য ছিল সর্বস্তরের নেতাকর্মী সহযোগীদের অংশগ্রহণে গণ অভ্যুত্থানে সাংগঠনিক ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। ছাত্র জনতার আন্দোলনকে বিনষ্ট করতে নানা ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদের দোসররাই বিভিন্ন শিল্প কারখানায় উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করছে বলে অভিযোগ ফখরুলের। সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। খান আলামিন, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা না নিলে বাংলাদেশের জন্য ঝুঁকি থেকে যাবে বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক। আন্দোলনের চেতনা বাস্তবায়ন করতে হলে তরুণদের রাজনৈতিক দলের প্রয়োজনীয়তার কথাও জানান তিনি। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবি, ৭১-এ যে স্বপ্ন নিয়ে লড়াই করেছিল মানুষ, সে স্বপ্ন আজও পূরণ হয়নি। অধিকার প্রতিষ্ঠায় সব ধরনের সংস্কার চান তারা। বিস্তারিত ইকবাল অনেকের রিপোর্টে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন তরুণদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে টিআইবি। প্রধান কার্যালয়ে এ সভায় আগামীর বাংলাদেশের গণতন্ত্র ও সুশাসন নিয়ে তরুণরা তাদের ভাবনা তুলে ধরেন। রাষ্ট্রের সব কাঠামোকে ঢেলে সাজানোর পরামর্শ দেন তারা। এই প্রশ্ন করার চর্চাটা আমাদেরকে বর্তমানে অব্যাহত রাখতে হবে, যেমন করে আপনারা যারা ক্ষমতায় যায় তারা যে রাবণ হবে এই ভয়টা আপনারা যেভাবে পাচ্ছেন। গণঅভ্যুত্থানের পরে যেই একটা স্ফুরণ ঘটেছে রাজনৈতিকভাবে চিন্তা করার এবং সামাজিকভাবে একত্র থাকার যেই জায়গাটা তৈরি হয়েছে, এটা আমাদের ধরে রাখা অত্যন্ত জরুরি। বর্তমানে গণঅভ্যুত্থানে যে স্পিরিট তৈরি হয়েছে, সেটি যে কেউ যদি আন্তরিক হন, যদি বাংলাদেশের মানুষের প্রতি, দেশের প্রতি তার ভালোবাসা থেকে থাকে, তাহলে তিনি অবশ্যই তার দলকে, তার প্রতিষ্ঠানকে এবং নিজে ব্যক্তিগতভাবে রূপান্তরিত হতে সক্ষম। নতুন বাংলাদেশে গঠনমূলক কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এমন প্রত্যাশা সভায় অংশ নেয়া অনেকের। সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করব, যে পরিকল্পনার মধ্য দিয়ে আমরা এমন একটা প্রজন্ম, এমন একটা বাংলাদেশ তৈরি করার চেষ্টা করব যারা শুভ বোধ সম্পন্ন মানুষ হিসেবে তৈরি হবে। আমরা অনেক নিয়ম কানুন কাঠামো জাস্ট কপি করে এসে বসিয়ে আমাদের দেশের সঙ্গে মিলিয়ে আগানোর চেষ্টা করছি, কিন্তু আমাদের দেশটা অন্যরকম, আমাদের দেশের মানুষ অন্যরকম। তাদের কথা ভেবে, তাদের চিন্তার কথা ভেবে, তাদের ভাবনার কথা ভেবে, তারা আমাদের আবহাওয়ার কথা ভেবে, সব কিছুর কথা ভেবে আসলে আমাদের রাষ্ট্র কাঠামোটা তৈরি হওয়া উচিত, আমাদের আইনের কাঠামোটা তৈরি হওয়া উচিত। আর আন্দোলনের চেতনা বাস্তবায়ন করতে হলে তরুণদের রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক। এবং আমলাতন্ত্র দখলবাজি বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর কোনো ইতিহাসে কিন্তু এরকম দৃষ্টান্ত নাই যে নজির সেক্রেটারিয়েটে ঘটেছে। এইটা যদি হয় আমাদের নতুন বাংলাদেশের সিনড্রোম, লক্ষণ, তাহলে কিন্তু আমাদের অনেক শঙ্কার, উদ্বেগের কারণ রয়েছে। আমরা সেই জায়গাটা মনে রাখতে হবে। তাদেরকে বলবো আপনারা শিক্ষা গ্রহণ করুন, না করলে কিন্তু আপনারা নিজেদেরকে ওই ফ্যাসিবাদের জায়গায় উপস্থাপন করবেন এবং সেখানে একইভাবে আপনাদের পতন হতে হবে। নতুন বাংলাদেশে দুর্নীতিবাজ সুযোগ সন্ধানীরা যাতে ক্ষমতায় যেতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা যে ইকবাল অনিক, RTV, ঢাকা। তাজা আলামত সংগ্রহের জন্যই তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম হাসপাতাল পরিদর্শন করছে বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আন্দোলনে গুলি করতে পুলিশের কাছে চাইনিজ রাইফেল ছিল। এ নিয়ে ক্ষমতাচ্যুত সরকারকে জবাব দিতে হবে। আহত ও নিহতের স্বজনদের পাশাপাশি যার কাছে যে আলামত আছে সেসব তথ্য প্রসিকিউশনে জমা দেওয়ার আহ্বান জানান তিনি। অধরা ইয়াসমিনের রিপোর্ট। জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশ ছিল উত্তাল। রাজধানী শাহবাগ, মিরপুর, যাত্রাবাড়ি, উত্তরায় চলছিল শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর তুমুল লড়াই। দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা, জীবন দিবে তবু পিছু হটবে না। অন্যদিকে অনড় তৎকালীন আওয়ামী লীগ সরকার, বল প্রয়োগ করে হলেও আন্দোলন পণ্ড করতে চায়। শিক্ষার্থী
শরণার্থীদের একরোখা অবস্থানের কাছে হার মানতে বাধ্য হয় তৎকালীন সরকার, কিন্তু ততদিনে ঝরে যায় ৭০০-র বেশি তাজা প্রাণ। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হাজার হাজার। আহতদের চিকিৎসার খোঁজ নিতে রোববার সিএমএইচ পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আলামত সংগ্রহ করতেই এই পরিদর্শন। ১২২৭ জন রোগী সেখানে চিকিৎসা নিয়েছেন, সার্জারি হয়েছে ৩৪১ জনের এবং এখন পর্যন্ত আজকে পর্যন্ত সেখানে রোগী ভর্তি আছে ১৩২ জন। লাইভ যে সমস্ত আলামত আছে সেগুলোকে যতদূর সম্ভব সংগ্রহ করা এবং সেগুলোকে আমাদের তদন্ত সংস্থার কাছে জমা করা, তারই অংশ হিসাবে আমরা সিএমএইচে গিয়েছিলাম। পুলিশের চাইনিজ রাইফেল ব্যবহার নিয়ে তৎকালীন সরকারকে জবাবদিহিতার আওতায় আনার কথাও জানান তিনি। এখানে ক্রিটিক্যাল রোগীগুলো গিয়েছেন, তাদের অনেকেরই মেরুদণ্ডে গুলি লেগেছে, বুকে গুলি লেগেছে, মাথায় গুলি লেগেছে। খুব ইন্টারেস্টিং একটা তথ্য আমরা পেয়েছি আজকে, একজন রোগীর পিঠ থেকে যে গুলিটা অপসারণ করা হয়েছে সেটা একটা বড় বুলেট, যেটা সামরিক বাহিনী যে বন্দুক ব্যবহার করে সেই বন্দুকের গুলি সেখানে পাওয়া গিয়েছে। প্রত্যেকটা ভিকটিমের বক্তব্য থেকে এটা ক্লিয়ার হয়েছে পুলিশের কাছে চাইনিজ রাইফেল ছিল। পুলিশের কাছে তো মারণাস্ত্র চাইনিজ রাইফেল কি থাকার কথা? সেই প্রশ্ন তো সরকার সেটার জবাব দেবেন। আগামী সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে বলে আশা চিফ প্রসিকিউটরের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত 5 দিন মঞ্জুর করে। গতকাল রাতে রাজধানীর ইস্কাটন থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করে র্যাব। পরে আদাবর থানায় তাকে হস্তান্তর করা হয়। শ্রমিকদের অসন্তোষ কাটিয়ে কর্মচাঞ্চল্য ফিরেছে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে। সকালে শ্রমিকদের কর্মস্থলে যোগ দেওয়ার মাধ্যমে শুরু হয় উৎপাদন। তবে কারখানা এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েনের পাশাপাশি রয়েছে সেনা টহল। এদিকে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি আশুলিয়া শিল্পাঞ্চল পরিদর্শন করেছে। এ সময় অতিরিক্ত শ্রম সচিব সবুর হোসেনের নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দল আশুলিয়ার বেশ কয়েকটি গার্মেন্টসের শ্রমিক ও মালিকদের সঙ্গে কথা বলেন। কাজ চলতেছে, ভালোভাবে চলতেছে। এর আগে আন্দোলন হয়েছিল, বেতনের জন্য বেতন দিছে। আন্দোলনে আসলে মালিকেরও ক্ষতি, আমাদের ক্ষতি। কর্ম পরিবেশ নষ্ট হয়ে যায়, এটা আমাদের সবারই ক্ষতি। কত কর্ম করে এখানে, কর্মস্থলটা বন্ধ হলে সবার জন্য ক্ষতি। স্থল নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বিরতিহীন বৃষ্টিতে বরিশাল ও খুলনা নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভোর থেকে বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে অফিসগামী রাজধানীবাসীর। নোয়াখালী, লক্ষ্মীপুরে পানি বাড়লেও নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা নেই বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র। সোমবার থেকে বৃষ্টিপাত কমে আসবে। মাহিন আরাফাতের রিপোর্টে বিস্তারিত। বৈরী আবহাওয়ায় শুক্রবার থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা শহর। জলাবদ্ধতা দেখা দিয়েছে শহরের বিভিন্ন রাস্তায়। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। একই অবস্থা বরিশাল নগরীতেও। 110 মিলিমিটার বৃষ্টিতে ডুবে আছে পুরো শহর। বাসাবাড়িতে আটকা পড়ে দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা। শনিবার বিকেল থেকে বন্ধ আছে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল। দুদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম, ভোলা, পটুয়াখালী, বরগুনা সহ উপকূলীয় ও দেশের মধ্যভাগের কয়েকটি জেলায়। নোয়াখালীতে পানি বাড়ায় নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। ঝালকাঠি ও চুয়াডাঙ্গাতেও বৃষ্টি হচ্ছে। ফসল নষ্টের পাশাপাশি গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন এলাকাবাসী। এদিকে ভোর থেকে রাজধানী ঢাকায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী লোকজন। পানি জমে যাওয়ায় রাস্তায় যানজট রয়েছে। সোমবার থেকে বৃষ্টিপাত কমে আসার কথা জানিয়েছেন আবহাওয়া অফিস। পরিস্থিতি স্বাভাবিক হলে উঠে যাবে সমুদ্র বন্দরের বিপদ সংকেত। আগামীকালকে থেকে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কমে আসবে
এবং হয়তো বৃষ্টিপাতটা দেশের পশ্চিমাঞ্চলে অর্থাৎ রাজশাহী, রংপুরে, খুলনা বিভাগের বৃষ্টিটা কিছুটা থাকতে পারে, তবে দেশের অন্যান্য বৃষ্টিপাত কমে আসবে এবং তাপমাত্রাটা বাড়বে। আজকে পর্যবেক্ষণ করব এবং আগামীকালকে সকাল পর্যন্ত দেখব, এরপর পরিস্থিতি বিবেচনায় এটা তো উঠে যেতে পারে। এদিকে দেশে নতুন করে কোথাও বন্যা শঙ্কা নেই বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস কেন্দ্র। না, এই মুহূর্তে আসলে বন্যা সম্ভাবনা নেই, মানে কক্সবাজার ওই এলাকার এখন পানি কমা শুরু করেছে অলরেডি। বৃষ্টিপাত হচ্ছে মূলত আপনার খুলনা বিভাগ, বরিশাল বিভাগ আর হচ্ছে ঢাকা বলতে ঢাকার সাথে হচ্ছে আপনার ফরিদপুর, তারপর হচ্ছে গোপালগঞ্জ, এইসব জায়গায় বৃষ্টি হচ্ছে। তো এইসব জায়গাতে আসলে পাহাড় ধসে তেমন কোনো ঝুঁকি নেই। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে নদীর পানিও কমতে শুরু করবে বলে জানান এই কর্মকর্তা। মাহিন আরাফাত, RTV। বৈরী আবহাওয়ার কবলে পড়ে উপকূলীয় এলাকায় বেশ কয়েকটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসব ট্রলারের বেশ কয়েকজন আহত জেলেকে উদ্ধার করা হয়েছে, তবে এখনও নিখোঁজ রয়েছে অনেকে। বঙ্গোপসাগরের মোহনায় হাতিয়ার দমার চর এলাকা থেকে ভাসমান অবস্থায় 10 জেলেকে উদ্ধার করেছে স্থানীয়রা। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাছ ধরা নৌকাটি ডুবে যাওয়ায় নদীতে ভাসছিল তারা। এদিকে ভোলার মনপুরা ও চর ফ্যাশনে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া 5 ট্রলারের 49 জেলেকে উদ্ধার করা হয়েছে। অপর একটি জেলে নৌকার সাহায্যে তাদের উদ্ধার করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোলা লক্ষ্মীপুর রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধারা জাতির সাথে প্রতারণা করেছে মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেছেন, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। দুপুরে সচিবালয়ে এ কথা জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের মতো গৌরবোজ্জ্বল কোনো কিছু এ জাতির জীবনে আর নেই। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে তার সাথে দেখা করতে আসেন অস্ট্রেলিয়ান হাই কমিশনের কর্মকর্তারা। সাম্প্রতিক বন্যা কবলিত এলাকায় পুনর্বাসনে তারা সরকারকে সহযোগিতা করতে চায় বলেও জানিয়েছেন উপদেষ্টা। বন্যা কবলিত এলাকায় কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি নির্ধারণের কাজ এখনও শেষ হয়নি বলে জানান উপদেষ্টা। যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা সুবিধাদি গ্রহণ করে থাকে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ, এটা তো প্রতারণা করেছে জাতি। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা অপমানিত বোধ করছে এই বিষয়টা নিয়ে। 3700-র মতো মামলা পেন্ডিং আছে, যেখানে রিট করা আছে। এই মামলাগুলোকেও এখানে অ্যাড্রেস করা হবে। মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রায় 6 দিন বন্ধ থাকার পর দিনাজপুর বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের 3য় ইউনিটটি চালু হয়েছে। বেলা 2টা থেকে সেখানে বিদ্যুৎ উৎপাদন হয়। 3য় ইউনিটটি থেকে 200 থেকে 220 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলে জানান প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকী। তিনি বলেন, এতে কয়লা ব্যয় হবে প্রতিদিন 2200 থেকে 2300 মেট্রিক টন। এর আগে দীর্ঘদিন বন্ধ থাকা প্রথম ইউনিট চালু করা হয় গেল 12 সেপ্টেম্বর। সেখান থেকে উৎপাদন হচ্ছে 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ। পাবনা ঈশ্বরদী মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 7 জন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন পাবনা সদরের যশোদল গ্রামের শিমুল এবং ইসলাম গাতি গ্রামের সফর। সকাল 11:15টার দিকে মহাসড়কের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 5 জনের মৃত্যু হয়েছে। আহত হন অটোরিকশা চালক। গতরাত 10:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানী উত্তর ও দক্ষিণখানের প্রধান সড়ক সহ একাধিক রাস্তায় চলছে সংস্কার কাজ। ফলে যান চলাচল বন্ধ রয়েছে ওইসব রাস্তায়। অনেক স্থানে পায়ে হেঁটে চলার জায়গাটুকুও নেই। বেহাল ড্রেনেজ ব্যবস্থায় জলাবদ্ধতা দেখা দিয়েছে একাধিক সড়কে। আর সামান্য বৃষ্টিতেই দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। গত প্রায় 1 বছর ধরে এভাবে সীমাহীন দুর্ভোগে দিন কাটছে এলাকা দুটির কয়েক লাখ মানুষের। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন জহিরুল ইসলাম। দেখে মনে হতে পারে কোনো যুদ্ধ বিধ্বস্ত এলাকা এটি, কিন্তু না, এটি খোদ রাজধানীর আজমপুর কসাইবাড়ি রেলগেট থেকে দক্ষিণখান যাওয়ার প্রধান সড়ক। উত্তর ও দক্ষিণখানের বেশিরভাগ রাস্তার চিত্রটা একই রকম। এমন বেহাল রাস্তায় গাড়ি তো দূরে থাক, হেঁটে চলাও মুশকিল। এরই মধ্যে সংস্কারের নামে খোঁড়াখুড়ির কারণে এলাকাবাসীর দুর্ভোগ পৌঁছেছে চরমে। কোনো রোগী ধরেন যদি অসুস্থ হয়ে পড়ে, তারা এখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব না। আর যারা হাঁটতে পারে না, তাদের আরও বেশি কষ্ট। এই রাস্তার যে বর্তমানে অবস্থা খুবই সাংঘাতিক এবং মানুষজন চলাচলের অনুপযোগী একটা রাস্তা। তাদের অভিযোগ, বেশিরভাগ রাস্তায় বছর জুড়ে চলা সংস্কার কাজও চলছে ধীর গতিতে। আবার কোথাও শুরু হলেও বন্ধ রয়েছে কাজ, যা ভোগান্তি বাড়িয়েছে আরও বেশি। জায়গায় জায়গায় এতদিন ছিল পানি, এখন রাস্তা খুঁজটা পাবলিকের আরো কষ্টের মধ্যে জ্বালাই দিচ্ছে, কোনো আড়া চলা করার মতন নাই। এরকম কাজ আমি কখনো দেখি নাই, কাজ করে বন্ধ করে রাখা, অনেক দিনে বন্ধ এইভাবে পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই বেশিরভাগ রাস্তায় জলাবদ্ধতা দেখা দেয়। আবার এমন সড়ক রয়েছে যেখানে বর্ষা মৌসুম ছাড়াও সব সময় পানি জমে থাকে। ফলে এসব রাস্তায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। প্রতিদিনই দুর্ঘটনা হয়, আমাদের অটোগুলো উল্টে যায়। আর সবচেয়ে বড় কথা আমরা প্রবলেমগুলো ফেস করি সেটা হলো যে অ্যাম্বুলেন্স আসতে পারে না। 5 ফুট 6 ফুট পানি হয়ে যায়। যখন বৃষ্টি হয় তখন এই জলাবদ্ধতা দীর্ঘদিন থাকে। বিপাকে রয়েছে এলাকার ব্যবসায়ীরাও। পণ্য আনা নেওয়ার সমস্যা দেখা দেয়ায় বিরূপ প্রভাব পড়েছে বেচাকেনায়। মালটাল আপনার রেল লাইনের উপর থেকে নামায় নিয়ে আসতে হয়, একটু কষ্ট হয় যাতায়াতের। আর মনে করেন আগের থেকে ব্যবসা একটু নিম্ন। আগে হাঁটাই যেত না গাড়ি ঘোড়ার জন্য, আর এখন মনে করেন যে কোনো মানুষই নাই। আমরা যে ব্যবসা করবো কাদের কাছ থেকে? যারা যদি ক্রেতা না থাকে তাহলে আমরা বিজনেস কিভাবে করব? 2018 সালে রাজধানীর উত্তর ও দক্ষিণখান এলাকার 7টি সহ নতুন 18টি ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয়। 2022 সালের 6 মার্চ ওয়ার্ডগুলোতে সড়ক, অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার পর ঢাকার দক্ষিণখান এবং উত্তরখানের মানুষ যে স্বপ্ন দেখেছিল, সে স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ভাঙাচোরা রাস্তা, খানাখন্দ আর জলাবদ্ধতা সহ নানা ভোগান্তিতে দিশেহারা এই এলাকার মানুষ। সবার মনে একটি প্রশ্ন, কবে মিলবে স্বস্তি, কবে শেষ হবে এই ভোগান্তির? রফিকুল ইসলাম, RTV, ঢাকা। ঢালাই স্পেশাল সিমেন্ট হিসেবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্টের নতুন ডিলারশিপের উদ্বোধন হয়েছে কিশোরগঞ্জের ভৈরবে। শনিবার পৌর শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় ডিলারশিপের উদ্বোধন করা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ ইয়ামিন, সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ আমিনুর রহমান লস্কর, সিনিয়র জেনারেল ম্যানেজার ব্র্যান্ড কাজী মোহাম্মদ মহিউদ্দিন, এজিএম বিদ্যুৎ কুমার বণিক, এজিএম খান জাফর আলতাফ সহ অনেকে উপস্থিত ছিলেন। বিশ্বের সর্বোচ্চ পরিবেশ বান্ধব আরও 290 গ্যাস সমৃদ্ধ ইকোজন সিরিজের নতুন মডেলের এসি বাজারে নিয়ে এলো ওয়ালটন। সকালে প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে এই নতুন সিরিজের এসি উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম। এ সময় বিশেষ অতিথি ছিলেন BSTI এর মহাপরিচালক SM ফেরদৌস আলম। ওয়ালটন জানায়, BSTI সনদপ্রাপ্ত ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি নতুন এই এসি রেফ্রিজারেটর ওজন স্তরে কোনো ক্ষতি করবে না। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ধাক্কা লেগেছে ভারতীয় ওষুধ রপ্তানি, চিকিৎসা ও পর্যটন শিল্পে। বিশেষ করে পেমেন্ট আটকে যাওয়া, শিপমেন্টে বিলম্ব এবং আমদানিকারকেরা সময় মতো সাড়া না দেওয়ার মতো সমস্যায় ভুগছে ভারতীয় ওষুধ কোম্পানিগুলো। সেই সঙ্গে ভিসা জটিলতার কারণে ভারতের চিকিৎসা ও পর্যটন খাতেও প্রভাব পড়েছে। ভিসা না পাওয়ায় বাংলাদেশে অনেক রোগী অ্যাপয়েন্টমেন্ট বাতিল করছে। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে।
বাংলাদেশ থেকে প্রতি বছর চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যান বহু মানুষ, ফলে বাংলাদেশিদের উপর অনেকটাই নির্ভরশীল দেশটি। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকে মেডিকেল ভিসায় ভারতে যাওয়া বাংলাদেশি সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন ভারতের চিকিৎসা সংশ্লিষ্টরা। ভারত থেকে বাংলাদেশ ওষুধের জন্য প্রয়োজনীয় কাঁচামালের 30% সংগ্রহ করে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্যমতে দেশটির কোম্পানিগুলো বকেয়া এবং আর্থিক স্থিতিশীলতার বিষয়ে উদ্বেগের কারণে বাংলাদেশে পণ্য সরবরাহ করতে দ্বিধা করছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে যাওয়া পর্যটকদের প্রায় 1/4 বাংলাদেশি। এ পর্যটকরা মূলত মেডিকেল ট্যুরিজম বা কেনাকাটার জন্য যান, বিশেষ করে দুর্গাপূজা ও বিয়ের মৌসুমে। কিন্তু ভিসা জটিলতার কারণে পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। গেল বছর ভারতে 9.23 মিলিয়ন বিদেশি পর্যটক এসেছিল। বাংলাদেশ থেকে ভারতে যাওয়া পর্যটকের সংখ্যা ছিল 22.5% বেশি, যা ছিল অন্য যে কোনো দেশের তুলনায় বেশি। বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় প্রতি মাসে 750 কোটি টাকার মতো আয় বন্ধ হয়ে গেছে দেশটির। শাহাদাত শাওন, RTV। ভারতের মণিপুর রাজ্যের উখরুল জেলায় ভারতের কেন্দ্রীয় পশুপালন, পশু চিকিৎসা বিভাগ ও পরিবহন মন্ত্রী খাসিম ভাসুমের বাসভবনে বোমা বিস্ফোরণ হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। স্থানীয় সময় শনিবার রাতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানায় রাজ্য পুলিশ। এদিকে রাজ্যের পূর্ব ও পশ্চিম ইম্ফল, থাউবাল, কাকচিং ও বিষ্ণুপুর জেলার পরিস্থিতি উন্নত হওয়ায় শনিবার কারফিউ শিথিল ও ইন্টারনেট পরিষেবার স্থগিতাদেশ আংশিকভাবে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ। তবে গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। এদিকে ঘোষণার পরেও এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি রাজ্যের ইন্টারনেট পরিষেবা। আন্দোলনকারীদের মন গলাতে পারছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। বিভিন্ন কর্মসূচি ও বিক্ষোভের পর কর্মবিরতিতে রয়েছেন রাজ্যের জুনিয়র ডাক্তাররা। অচলাবস্থা নিরসনে রোববার মুখ্যমন্ত্রীর বাসভবনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনার কথা থাকলেও দ্বিতীয়বারের মতো ব্যর্থ হলো আলোচনার চেষ্টা। আন্দোলনকারীদের দাবি পুরো বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে। তবে রাজ্য সরকার এ দাবি নাকচ করে দিয়ে বলে, আইনি প্রক্রিয়াধীন কোনো বিষয় সরাসরি সম্প্রচার সম্ভব নয়। চিকিৎসক ও সরকারের পাল্টাপাল্টি অবস্থানে কার্যত অচল হয়ে পড়েছে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা। মিয়ানমারের সুপার টাইফুন ইয়াগির প্রভাবে ভয়াবহ বন্যা এবং ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত 74 জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে প্রায় শতাধিক। রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, গৃহযুদ্ধের কারণে বিপর্যস্ত হয়ে পড়া দেশটিতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 450টি গ্রাম, 65,000 বাড়িঘর। বন্যায় সবচেয়ে ক্ষতি হয়েছে দেশটির রাজধানী শহর নেইপিদোর। ক্ষতি কাটিয়ে উঠতে বিদেশি সহায়তার অনুরোধ জানিয়েছে দেশটির জান্তা প্রশাসন। মিয়ানমারে আঘাত হানার আগে ভিয়েতনাম, চীনের হাইনান এবং ফিলিপাইনে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ইয়াগি। চলতি বছর এশিয়ায় আঘাত হানার সবচেয়ে শক্তিশালী ঝড় বলা হচ্ছে এটিকে। খেলা সংবাদ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস ভারতের মাটিতে কাজে লাগাতে চান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলগত পারফরমেন্সে দারুণ কিছু করার সুযোগ দেখছেন টাইগার অধিনায়ক। তবে শক্তিমত্তার বিচারে ভারতকে এগিয়ে রাখছে বাংলাদেশ। 2 টেস্ট ও 3 টি-20 খেলতে ভারত যাওয়ার আগে সব কথা বললেন টাইগার ক্যাপ্টেন। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দেশ ছাড়ার আগে আত্মবিশ্বাসের ছাপ টাইগারদের চোখে মুখে। পাকিস্তানে দুর্দান্ত সিরিজ জয়ের রেশ এখনো তরতাজা, আর সেই তরতাজা সুখস্মৃতি নিয়েই মুমিনুল নাহিদদের এবারের ভারত যাত্রা। এ যাত্রায় 2 টেস্টে দারুণ কিছু করার দিকে নজর বাংলাদেশের। তবে পাকিস্তান আর ভারত এই 2 দলের মধ্যে শক্তিমত্তার পার্থক্যটা অধিনায়ক শান্তর কথায় স্পষ্ট। সেদিক বিবেচনায় স্পিনারদের পাশাপাশি শান্তর ভরসার নাম টাইগার পেস ডিপার্টমেন্ট। এটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ আমাদের জন্য হতে যাচ্ছে, বাট আপনি যেটা বললেন যে পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পরে অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে। স্পিন এবং পেস ভালো একটা অবস্থানে আছে, বাট স্টিল এখানে যদি ওই দলের সাথে কম্পেয়ার করেন এক্সপিরিয়েন্সের দিক থেকে আমাদের পেস বোলাররা
তুলনামূলকভাবে একটু পেছনের দিকে আছে। স্কিল ওয়াইজ হ্যাঁ হয়তো আমরা কাছাকাছি আছি, বাট এক্সপেরিয়েন্সের দিক দিয়ে ওই দলটা একটু এগিয়েই রাখবো আমি অবশ্যই। টাইগার অধিনায়কের পারফরম্যান্স পূরণ করতে পারছে না প্রত্যাশা, সে বিষয় নিয়ে শান্ত নিজেও কিছুটা চিন্তিত, তা তার কথাই স্পষ্ট। আমার পার্সোনাল লক্ষ্য বাংলাদেশ টিম জিতুক, এটা আমার পার্সোনাল লক্ষ্য, এবং আমার ইচ্ছা যে আমি অ্যাজ এ ব্যাটার হিসেবে দলকে যেন কন্ট্রিবিউট করতে পারি। যদি আপনি র্যাঙ্কিংও দেখেন ওরা অনেক এগিয়ে আছে আমাদের থেকে, বাট রিসেন্টলি আমরা ভালো একটা সিরিজ পার করে এসেছি। আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে আমরা 5 দিন কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। এবারের সফরে ভারতের বিপক্ষে 2 টেস্ট ও 3টি টি-20 খেলবে বাংলাদেশ। চেন্নাইতে প্রথম টেস্ট শুরু 19 সেপ্টেম্বর। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।